আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী নয়, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি। কোটা ইস্যুতে দাবি মানার পরও সহিংসতায় এত প্রাণহানি কাম্য ছিল না, বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিচার দেশবাসী করবে মন্তব্য। বিকেলের মধ্যে চালু হচ্ছে সব সামাজিক যোগাযোগ মাধ্যম। গুজব ও মিথ্যাচারের অভিযোগে চিহ্নিত 50 জনের তালিকা ফেসবুকে। জুনের চেয়ে জুলাইয়ে রেমিটেন্স কম এসেছে $1 বিলিয়ন। বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আহ্বান। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হামলায় নিহত। হত্যার জবাব দিতে হামাসের অঙ্গীকার। এবং প্যারিস অলিম্পিকে 7 স্বর্ণ জিতে টেবিলের শীর্ষে এশিয়ার পরাশক্তি জাপান। অজি নারী সাঁতারু কাইল ম্যাকিউন এর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে আজ যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া চলছে। এ নিয়ে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়েই আছেন। বাশার, জামাত শিবির নিষিদ্ধ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি নিয়ে আপডেট কোনো তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা এখন আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি চলছে বলে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আমরা আজকেও জেনেছি যে সেই প্রক্রিয়াটি এখনও অব্যাহত আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হবে এবং এই বিষয়ে বিস্তারিত মতামত দেওয়া হবে আইন মন্ত্রণালয় থেকে। আমরা কিছুক্ষণ আগে আইনমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আজকেই প্রজ্ঞাপনটি কি হবে কিনা। উনি বলেছিলেন যে উনি আশা করছেন যে আজকের মধ্যেই প্রজ্ঞাপনটি হবে এবং প্রজ্ঞাপনটি হওয়ার পরে উনি কথা বলবেন। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে এই জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে এবং এই ধারারই 19 ধারায় বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করা হয় তাহলে 19 ধারা মতে তারা উচ্চ আদালতে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে এবং উচ্চ আদালত এই বিষয়টি 90 দিনের মধ্যে সমাধান করতে হবে। এইভাবেই এই আইনের বলা আছে। এখন আমরা অপেক্ষা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখানে যখনই আইনটি হবে, প্রজ্ঞাপনটি হবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আমাদের কাছে শেষ খবর। প্রিয়াঙ্কা। ধন্যবাদ বাশার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার ইস্যুতে সব দাবি মানার পরও দেশব্যাপী সহিংসতায় এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য ছিল না। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। অর্থনীতি ও দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিচার দেশবাসী করবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে 5ই আগস্ট পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে কখনোই কাম্য ছিল না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে। আর
সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে, কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, কেন এই রক্ত ঝরা। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই, কারণ আমি নিজে দেখেছি। এখনও বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের। আন্দোলনের নামে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। অনুষ্ঠানে প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হয়নি। সংশ্লিষ্ট বেঞ্চের জুনিয়র বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় আজ শুনানি হবে না বলে জানিয়েছেন আদালতের কর্মকর্তারা। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে দুপক্ষের আইনজীবীরা ভিড় করেন আদালতে। বিদেশে থাকার কারণে গত দুদিন অনুপস্থিত থাকলেও তৃতীয় দিনে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। এর আগে গুলি না চালানো ও ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আর মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। সাম্প্রদায়িক শক্তি এবার অস্তিত্বের উপর আঘাত এনেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই অপশক্তি শেখ হাসিনার অর্জনকে ম্লান করে দিতে চায়। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মান অভিমান ভুলে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানান ওবায়দুল কাদের। জিয়াউর রহমান বেআইনিভাবে অনেককে হত্যা করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের উত্তরসূরিরা একই পথে হাঁটছে, এদের যে কোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। কোটা আন্দোলনের কারণে চলতি জুলাই মাসে গত মাসের চেয়ে প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্যই এই অবস্থা। রেমিটেন্স যোদ্ধাদের উপর আস্থা রেখে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ পথে পাঠালে পদে পদে তাদের বিপদে পড়তে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে নত না হওয়ার আহ্বান জানান তিনি। সোমা ইসলামের রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $13 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সম্প্রতি কোটা আন্দোলনের সময় দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো নিয়ে যে ষড়যন্ত্র চলে, এর প্রভাব কতটা পড়েছে দেশের অর্থনীতিতে, আর কতটাই ঝুঁকিতে পড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের জুনে প্রবাসীদের রেমিটেন্স এসেছিল $2.54 বিলিয়ন, কিন্তু জুলাই মাসে এসেছে $1.52
$5-7 বিলিয়ন। রেমিটেন্স নিয়ে এই ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক সরকার। এই যে কোটার উপর ভিত্তি করে যেটা ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি, এরপরেও আমরা দেখি যেটা হলো কি জুন মাস যদি দেখি 2.54 বিলিয়ন জুন মাসে পর্যন্ত, জুলাই মাসে হয়েছে 1.57 বিলিয়ন। এটার মূল কারণ হলো যে জুন মাসে তো ঈদের গিয়েছিল, ঈদ পরে জুলাই মাস, এরপরে এই যে এক সপ্তাহ ব্যাংক এগুলো বন্ধ ছিল, যে কারণে এটা হয়েছে। $1 বিলিয়ন এসেছে হুন্ডি সহ নানা অবৈধ পথে। অবৈধ পথে নয়, বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান সরকারের। তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা হয়েছে, যেটা হলো কি 2.5% সরকারিভাবে দেওয়া হয় এবং যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় সেই ব্যাংকেও বলা হয়েছে আরও 2.5% দেওয়ার জন্য 5% প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে বৈধ পথে আপনারা টাকা পাঠান। বৈধ পথে টাকা পাঠালে পরে আপনারা নিজেরা লাভবান হবেন, সম্মানিত হবেন এবং দেশ এবং জাতি উপকৃত হবে। এবং ইলিগেল পথে টাকা পাঠাবে তারা অটোমেটিকলি সম্মানের অধিকারী হবে না। কারণ হচ্ছে কি এই দেশে টাকা আসলো কিভাবে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবেন। আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরেই ওনারা বিপদগ্রস্ত হবেন। শিগগিরই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হচ্ছে, এমন সুখবরও দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের গুপ্ত হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। ইসমাইল হানিয়া প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে এই গোষ্ঠীর শীর্ষ নেতা বলেই মনে করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে নিজ বাসভবনে হামলায় ইসমাইল হানিয়ার সাথে তার দেহরক্ষীদের একজন নিহত হয়েছেন। জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। ইরানি মিডিয়া অনুযায়ী হামাসের এই প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। তবে কিভাবে নিহত হয়েছেন এখনও সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তিনি। ইসমাইল হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বিবৃতিতে বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করাটা কাপুরুষোচিত কাজ, এর জবাব দেয়া হবে। এবছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্বে থাকা হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসী হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে বিভিন্ন সময় তুরস্ক ও কাতারে থাকছিলেন তিনি। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ ছিলেন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ যে নীতি অবলম্বন করে বাংলাদেশও যেন একই নীতি অবলম্বন করে সেটি তাদের বলা হয়েছে। একই সাথে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার ও গোলাম মাওলা রনি সহ 50 জনকে গুজব ও মিথ্যাচারের হোতা হিসেবে চিহ্নিত করে তাদের তালিকা ফেসবুক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক,
টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি। এবারে প্যারিস অলিম্পিকের খবর। তেমন লোকজন আসেনি, বিদায় ব্যবসা তেমন ভালো হচ্ছে না, এবং আমরা যারা ক্ষুদ্র বা এই জাতীয় ব্যবসা করে থাকি, যে কমিউনিটি বেস ব্যবসা, আমরা ক্ষতিগ্রস্ত। কারণে ফ্রেঞ্চ গভর্নমেন্ট মূলত জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে দিয়েছেন, তো এই ক্ষেত্রে হয়তো একটা এফেক্ট করতে পারে। তো সব মিলিয়ে আসলে অলিম্পিকে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। একটা ব্লক দিয়ে দিছে যে মানুষ ওই দিক থেকে ওই দিকে যাইতে পারবে না, এক জায়গায় আসতে এলে মানুষ আসতে পারবে না, ওই বইয়া লোকজন বাইরে থেকে বাইরে দিতে পারতেছে না। এই পুরোটা মাছ আমাদের পুরা লস। আমাদের ঘরের ভাড়া, মানুষের বেতন, 7-8 জন লোকের বেতন, এটা দিয়ে আমরা এই মাসে খাবার মোটেই দিতে পারতেছি না। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাজশাহী মহানগরের উদ্যোগে শহীদ AHM কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ W সরকার সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয় আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহে জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন। এবারে প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিবাদে চট্টগ্রামে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্তপ্রায় গাছের সমাহার। এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর।